চৌমোহনীতে একটা পথসভা হয়েছে। আমি মনে করেছিলাম লেমশেহালের মিটিংটা বড় হলো, আমার বড় ভাই মাস্টার শফিউল্লাহ কুতুবী সাহেব বলছেন যে এটা তো জনসভা হয়ে গেছে। আজকে মনে হচ্ছে যে এই ইউনিয়নের একটা অংশের এই প্রোগ্রাম কোন অংশে কালকের চাইতে কম নয়, বরং আশেপাশে মনে হচ্ছে এর সাথে আরো বড় জনসভা। মর্নিং সোজ দ্য ডে, সকালের ভোরেই বলে দেয় আজকের দিনটা কেমন যাবে। আবাজিয়াল হতাব বুঝন নেই, কুতুবদিয়ার মানুষ তো ন, মুশকিলের মানুষরা খো দিয়ে দে উচ্চতে এমপি বিজয় করি কুতুবদিয়া ফারকারাইও তো আমরা কেন করি বান্ধে, হ্যাঁ অন্যরা সুযোগ লইবারেন না ইনশাআল্লাহ। আফসোসের হারণ নাই, মুশকিলের ভোট হবে, আপনারা বিজয় হবেন। বিজয়ের মালা ওখান থেকে শুরু হবে, এখান থেকেও পরানো হবে। তবে এটা বিজয়ের ভোটের চাইতে উচ্চ কক্ষে যে 100টা সিট আছে পার্লামেন্টের, পিআর পদ্ধতিতে কোন দল বা কোন প্রার্থী কত ভোট পেল সব যোগ হইয়া আপনারা ওখানে এমপি সংখ্যা বাড়াইতে পারবেন, আফসোসের কারণ নেই। আর যদি চ্যালেঞ্জ দিতে পারেন সেটাও দেন, ও মুশকিলের ভাইল বিজয়ের ভিত্তি আমরাই রচনা করে দেব। 8 সালে করেছিলেন, সামনে ইনশাআল্লাহ করবেন। আজকে যে সমাবেশটি এখানে হচ্ছে, এই বড়গুব ইউনিয়নকে যদি আমি ধরি, এই বড়গুবকে আমাদের দাঁড়িপাল্লার ভোট বেশি না কম? বেশি। কিন্তু যারা মহেশখালী দিয়ে বলে কুতুবদিয়া জামাতের ভোট নাই, দাঁড়িপাল্লার ভোট নাই, 11 দলের ভোট নাই, এটা কি আপনারা বিশ্বাস করবেন? আর যারা বিশ্বাস করতে চান না, মেহরবানি করে একটু দেখে যান। এক ইউনিয়নে আপনারা 6 ইউনিয়নের মানুষ এসে হয়তো এটা ভরাইতে পারবেন, আমার মনে হয় না এক ইউনিয়নের মানুষ দিয়ে এটা ভরাইতে পারবেন। কথা কি বোঝা গেল? এখন মনতুষ্টি হলে হবে না। মহেশখালীর ভাইরা বলে গেছে, ওখান থেকে হয়ে গেছেন, কুতুবদিয়ার আবার প্রতিযোগিতা করবেন, এখানের ভোট দিয়ে হয়ে যাব। প্রতিদ্বন্দ্বীকে কখনো ছোট করে দেখবেন না। কথা বোঝা গেছে? এই জন্য আপনাদেরকে কি হইতে হবে? আরো বেশি পরিশ্রমী হইতে হবে। চ্যালেঞ্জ নিবেন, এটাই জিতব শুধু বড় কথা নয়, কত বেশি বড় ব্যবধানে জিততে পারি। নুরুল ইসলাম মেম্বার বক্তৃতা দিয়ে না, এই একটা হতা হয় খেয়াল না, কারণ বাংলাদেশের ইউনিয়ন পরিষদ মেম্বারদের মধ্যে উনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী, এটা বলছে না? তো কুতুবদিয়া মহেশখালীর আসনের ভাইরা তো বলতে পারে বাংলাদেশের সকল আসনের চাইতে আমরা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হবে। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। প্রিয় ভাইরা আমার, কুতুবদিয়ার মানুষ বাঁচতে চায়। আমি যখন এমপি ছিলাম, এই বিদ্যুৎ মার্কেট দিয়ে গাড়ি নিয়ে যখন যাইতাম, বৃদ্ধ লোকেরা বলতো বাজি বেরিবাদ বেরিবাদ বেরিবাদ। আমি দরজা খুলি চাইতাম, নামিয়ে আবার কাঁদা করে দিতাম, সান্ত্বনা দিতাম। হাজি কবির আহমদ কোম্পানি সাহেব শিয়ালো বইতেই তো নামিয়ে রে আনতে হতা হইতাম, তেলে গল্প করা হইত। আল্লাহ জান্নাত নসিব করো। এগুলো বহুত মুরব্বিয়ল আছে, খুব স্নেহ হইত, এবং সবসময় গল্প একটাই প্রাধান্য পেত, সেটা হলো এই দ্বীপটাকে বাঁচাতে হবে।
নানা কথা আমরা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু মানুষ যদি না বাঁচে, ভূখণ্ড যদি রক্ষা না পায়, এই প্রতিশ্রুতির কি মূল্য আছে? আমি কালকেও কবিতাটা বলেছি, হয়তো যতদিন বেরিবাদ না হবে বলতে হবে। কবি বলেছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিয়ে যারে। হদে কবি হদে হদে সাফর খমরের ব্যথা তুই বুঝিবে যারে আফ মরে গিয়ে। যার ঘরের দুয়ারে বেরিবাদের নাই, সাগরের প্লাবন নাই, বন্যা নাই, ইতার আওয়াজি কুতুব দিয়ে বেরিবাদের দরদ তাইব না, নাকি আরো একবার প্রতারিত হইবেন? ফাদত ফা দিবেন নহন। বেরিবাদ বেরিবাদ এবং বেরিবাদ রক্ষা করতে হলে কি করতে হবে? দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আমি এমপি থাকতে বেরিবাদ করেছি। আলেকবলের তাওয়ালেশ্বর থেকে পূর্ব দিকে জালেপাড়া পর্যন্ত পাকাবাদ, উত্তর দক্ষিণ পাকাবাদ শুরু করছিলাম। কুতুবদিয়া খন্ড খন্ড শুরু করেছি, যেখানে যেখানে ভাঙ্গা ছিল। দলঘাটের মানুষ সাক্ষী দিবে পাকাবাদ করেছিলাম কিনা। 2 বছরের মধ্যে হামেদ দুর্গ জিলাম দেরে বাজে ইতারা টার ফাইয়ে আরে জেলখানার ঢোকা দিয়ে আয়। আর 3 বছর খাম করে দিলে ফাইলে কুতুবদিয়ার মানুষের বুঝাতে পারতাম এই হমান করছি। সুযোগ দিয়ে না। আগামীতে ইনশাআল্লাহ অনারার সমর্থন, আল্লাহর সাহায্যের বদলতে সংসদে গেলে আমার অগ্রাধিকার প্রতিশ্রুতি হলো 2টি। নাম্বার 1 বেরিঘাট বেরিবাদ, নাম্বার 2 ফেরিঘাট। বেরিবাদ 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 ফেরিঘাট বেরিবাদ ইনশাআল্লাহ। এই দুইয়ান হলে কুতুবদিয়ার মানুষ সুখে না তাইব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই সরকারের আমলে কুতুবদিয়ার 3000 কোটি টাকার বেরিবাদের একটা প্রকল্প প্রণয়ন শুরু হয়েছে। প্রথম পর্বে 1000 কোটি টাকা দিয়ে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আনারর ফয়ে ফারিব নব এ ফাইজে দিয়ে দেখাই নে ইনশাআল্লাহ। ফেরিঘাট মাননীয় উপদেষ্টা কেমিক্যাল হয়তো বা আসবেন, আচরণবিধির কারণে হয়তো আমি নাও থাকতে পারি। কথা বোঝা গেছে কিনা? নির্বাচনকালীন সময়ে উন্নয়ন কাজে প্রার্থীদের বিষয়টি আইনানুগভাবে একটা সমস্যা আছে। তারপরে উনি আমার এলাকায় আসবেন, আমি ওনাকে স্বাগত এবং অভিনন্দন জানাই। ওনার সাথে আমার 3 দফা আলোচনা হয়েছে এবং আমি লিখিত দিয়েছি শুরু থেকে। 2 জন উপদেষ্টা, ফজল কবির সাহেব মাননীয় উপদেষ্টা যোগাযোগ, বিদ্যুৎ এবং জ্বালানি 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, উনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। ওনাদের বক্তব্য একেবারেই সুস্পষ্ট ছিল আমার এই লেখার প্রেক্ষিতে, যে আমরা কুতুবদিয়া ফেরিঘাট চালুর জন্য ব্যবস্থা করব, তবে এটা সমস্যাপক্ষ ব্যাপার, তবে অবিলম্বে সেখানে সি ট্রাক চালু হবে। উনি প্রথমে সেপ্টেম্বরের কথা বলছিলেন, এরপর ডিসেম্বর বলেছিলেন, এখন জানুয়ারির শেষ দিকে 25 তারিখ। 2 দফা না পারলেও 3য় দফায় হয়তো প্রস্তুতি নিতে সময় লেগেছে। আগামীকাল যদি উদ্বোধন হয়, কিছুটা হলো যাতায়াতের সমস্যার সমাধান হবে কিনা, এই ভূমিকাটা কি আর কেউ রেখেছে? হ্যাঁ, কিছু মানুষ রেখেছে আমাদের সাথে। আমাদের ডুয়েটের ভাইস চ্যান্সেলর, আমার উত্তরদরঙ্গের সন্তান, আমার ভাগিনা, তারাও চেষ্টা করেছে। এরকম আরো অনেকেই হয়তো নানাভাবে রেখেছে।
কিন্তু পলিসি লেভেলে, উপদেষ্টা লেভেলে আমার যাওয়ার সুযোগ, ওটা বসা, মিটিং সিটিং এর সুযোগটা বেশি ছিল। টেলিভিশনের না তখন আমরা দেখেন নাকি না, মুখে হইতে দিয়ে গেল। তাহলে আর বেউনি মিলিয়ন করছি কিনা। এরপর উনি বলেছেন যে ফেরি ঘাটটা একটু সময় সাপেক্ষ, দীর্ঘমেয়াদে একটু টাইম লাগে, কারণ প্রস্লোট আছে সেখানে। এটা আবার এক মিনিস্ট্রিতে, যোগাযোগ মিনিস্ট্রি, পরিমাণে ফেরি দেবে। তাহলে ভাই আপনাদের প্রশাসনিক যে জটিলতা বা যাই থাকুক না কেন, জনগণ এটা চায়। কারণ হলো সি ট্রাকের জন্য অভিনন্দন দিই, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। মহেশখালী তো সি ট্রাক চালু হয়েছে, কেন সমাধান নয়? সি ট্রাক দিয়ে কি গাড়ি চলে? চলে না। আমার কুতুবদিয়া বাস, ট্রাক, কার, জিপ সব পরিবহন যেন যাতায়াত করতে পারে, সেই জন্য ফেরিঘাট করতে হবে। এখন তো হাস্যবাজার যাইতে বাজি ক্যাঙ্গরা ভরে দেয়, গরত তো বাইরে এক গাড়ি নামিয়ে ঘাট, ঘাট ফারে আরেক গাড়ি, তুনুডি আবার গাড়ির টিকিট লই, তারপরে যাও। এদিকে হারবার কা আরে দেশের নাগরিক ন, নাগরিক কিনা আমরা ট্যাক্স দেন না, তাহলে আর তো আর বেশি লোক গাঁট ফার ফারা তো ঠিয়াল হয়, অন্যায় সময় নেই হইবার। ইনশাআল্লাহ সব কিছুর সমাধান করব। এই জায়গায় ফেরিঘাট চালু হলে আমরা সরাসরি ট্রাকে লবণ বড়ি হরে শরৎ নারায়ণগঞ্জ ফরে না পারিম পারিম, তাহলে ফেরিঘাট লাইব, রাস্তাঘাট ভিতরে কোন লাইব না লাইব, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল খুব দুরবস্থা। মেয়েদের প্রসব বেদনায় কত ঝুঁকিপূর্ণ মা বোনেরা। আমাদের হাসপাতালে সন্তানদের প্রসব বেদনার প্রশমিত করা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে সন্তান জন্ম নেওয়ার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। আগেও করেছি। কথা শেষ, চেয়ারম্যান থিয়ে দে, চেয়ারম্যান আরে সিঙ্গিদের দে, টাইম শেষ হয়ে যাবে দিয়া আর হইম। লবণের মাঠ লাগিয়ে তো হম ব্যবসায়ী হল, জমিদার হল, আবার চাষি হলে মজুরি বেশি, প্রোডাকশন মূল্য ভারসাম্য নাই। ৫৫,০০০ পরিবার এই ব্যবসার সাথে জড়িত কক্সবাজারে, কিন্তু প্রতি বছর লবণ ঘাটতি না মজুদ বেশি বেশি। গত বছর মজুদ এখন আছে, আর নতুন সিজনে উৎপাদন শুরু হয়েছে, তারা বলে লবণ আমদানি করবে। ২০২৪-২৫ সাল পুরা বছর ধরে আমি লবণের ন্যায্য দাবিতে আন্দোলন করেছি, সমাবেশ, মানববন্ধন, জাতীয় প্রেস ক্লাবের সামনে। উপদেশে বলছি আমদানি করবেন, লক্ষ মানুষ চাষি দিয়ে আমি ঘেরাও করবো এই সচিবালয়। আবার তলে তলে যোগাযোগও করছি, শেষ পর্যন্ত আমদানি বন্ধ হয়ে সোরা কার্বি হলো আবার ১০০ লাখ টন মেট্রিক টন অর্ডার করাই, ইয়ানো আল্লাহ দিলে আরা বন্ধ করাই। এখানো কিছু আরো মানুষও ভূমিকা রেখে, পেশাজীবী মানুষ আছে, ব্যবসায়ী মানুষ আছে, তারও ভূমিকা আছে। কারো ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নাই। শেষ দিকে সে কিছু লোক কৃতিত্ব নিতে গেছে, সেগুলো হলো রাজনৈতিক ব্যক্তিরা। আমি পেশাজীবী যারা আছে তারা আগে তো কেউ ছিলেন, কিন্তু আকস্মিকভাবে যারা যায় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এটাকে তো ভাই সহজভাবে নেওয়া যায় না। তা আমি একটু গতকাল বলছিলাম, এই কাজটা আগে হয়ে গেছে, তোমরা পরে গিয়ে এটা প্রচার করলেন, আমরাই করছি। সস্তা রাজনীতি তো দরকার নাই, কথা আমি সেটাই বুঝাইছি। তো যাই হোক, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত আমরা করবো ইনশাআল্লাহ। আমি আজকে 2টি জেলা পরিবার গিয়েছি।
দুটি জেলে মারা গেছে, 3 জন মারা গেছে, তোর মধ্যে একজন আলী আকবর ডেল, 2 জন বরগুপ আমজাখালী। কান্না সামলানো যায় না। সমবেদনার পাশাপাশি জীবন মৃত্যু মালিক আল্লাহ, কিন্তু মানুষের দুর্বলতা আছে কিনা এটাও দেখতে হবে। সেজন্য আমার জেলে পরিবারগুলোর প্রতি আমি আগেও বলেছি, রেশনিং সিস্টেম আমরা বাড়াবো। 25 কেজি তেল চাল পায় বন্ধকালীন সময়, সবাই আবার পায় না। শতকরা 42% জেলেদের রেশনিং পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ 100% জেলেদের রেশনিং সিস্টেম করব, আর পরিমাণ 2 গুণ 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? কুতুবদিয়ার মানুষ, মহেশখালীর মানুষ লবণ মৎস্য এ নিয়ে আছে, আমাদের জীবন জীবিকা এখানেই। সেই জায়গায় মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করব ইনশাআল্লাহ। শেষ কথা শেষ করতে চাই, কুতুবদিয়া মহেশখালী হবে আগামী দিনের বাংলাদেশের শুধু নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ। আমাদের এখানে ডিপ সিপোর্ট গভীর সমুদ্র বন্ধ হতে যাচ্ছে। এখানে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে। এখানে ব্লু ইকোনমি, সাগরের মৎস্য আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হতে যাচ্ছে। এখানে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতেছে, শিল্পায়ন হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, 25 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। আমার তরুণরা লেখাপড়া করে চাকরি পায় না, সেই চাকরির চাহিদা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। আমি স্পষ্ট বলেছি, মিডার চেয়ারম্যান একই ব্যক্তি, আশিকুর রহমান চৌধুরী। আর বলেছি যে ভাই, উন্নয়নের সাথে একমত আছে, কিন্তু আমার যারা বাস্তবিতে হারিয়েছে এটার যথার্থ ক্ষতিপূরণ দিবেন, আর আমাদের এই আসনের সন্তানদেরকে চাকরি নিশ্চিত করে অন্য কাউকে চাকরি দিতে পারবেন। কথা কি বোঝা গেছে? এটার সাথে একমত আছেন তো? আমার অমুসলিম সম্প্রদায়, তাদের কতগুলো মন্দিরে আমি পরিদর্শন করেছি গতকাল। তারা কি চায়? নিরাপত্তা চায়। আমি ওনাদেরকে বলেছি, আমাদের এই আসনে আমি এমপি হওয়ার পর থেকে এবং পরবর্তী সময়েও যখন এমপি ছিলাম না, সব সময় কোথাও কোনো সমস্যা হলে আমাদের কর্মীদেরকে, নেতাদেরকে বলেছি মন্দিরে ছুটে যান। হিন্দু পরিবারের লোকেরা প্রয়োজনে রাতভর ঘুমাবে, আর আপনারা রাতভর নিরাপত্তা দিয়ে তাদের ঘরবাড়ির মন্দির পাহারা দিবেন। তারা কৃতজ্ঞতা স্বীকার করেছে, বিশেষ করে মহিলারা অনেক বেশি কৃতজ্ঞতা স্বীকার করেছে, কারণ আমরা কাজে প্রমাণ করেছি। কারণ মদিনার রাষ্ট্রে আল্লাহ রসুলের চুক্তিনামায় স্বাক্ষর করেছিল, একই চুক্তির অধীনে মদিনার রাষ্ট্রে গড়ে উঠল। মদিনার সনদের অধীনে ইহুদি খ্রিস্টান ছিল কিনা, তাদের অধিকার নিশ্চিত করা হয়েছিল। আমরা যে রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি, আল্লাহ রসুলের সেই আদলের রাষ্ট্র, যেখানে মুসলমানের পাশাপাশি অমুসলিমরাও তাদের অধিকার, নিরাপত্তা, শান্তি সবকিছু পাবে ইনশাআল্লাহ। নারীদের কর্মসংস্থান, শিক্ষা দীক্ষার ব্যাপারে আমাদের বিরুদ্ধে অপপ্রচার আছে। ইসলামের সীমানার ভিতরে সকল অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বলার সময় নেই। নির্বাচন 12 তারিখ হবে। কেউ যদি বলে নির্বাচন হবে না, আপনারা কি বিশ্বাস করবেন? হাজার হাজার লোক কি জন্য আসছে এখানে? নির্বাচন যদি না হয়, বাংলাদেশ অন্ধকার কূপের মধ্যে পতিত হবে। আবার আমরা সেই অন্ধকার জগতে আর বসবাস করতে চাই না। বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা আলোর পথে হাঁটবো ইনশাআল্লাহ। এই জন্য
জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আর সৎ আর যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে, যাতে করে আরেকবার 10 টাকার চালের ফাঁদে পড়ে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের প্রতারণার শিকার না হয়। এগুলো বুঝেননি আপনারা? ও বুঝেন না? নাটক, নাটক থেকে সাবধান। আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আপনারা আজাদি চান না গোলামি চান? আমরা আজাদি চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। সুতরাং যারা আধিপত্যবাদের সাথে আপোষ করে দেশ চালাতে চায়, তাদেরকে আমরা আসসালামু আলাইকুম দিয়ে দিলাম। 12 তারিখ কি দিবেন? আসসালামু আলাইকুম দিবেন। আর যারা আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জামাত ইসলামী, আজকে আবার বাংলাদেশ লেবার পার্টি সহ ইতারা 10 দল হরে গেছে, 11 দল এখন আমরা জোটে এক জায়গায় হয়েছি। বুট গনিজন হরে আছে অঙ্কাইন নহইস আল্লাহ দিলে ভোট, ভোটের বাক্স আড়ালে যুক্ত জিতিবেন না। এই জন্য মানুষের কাছে যান, দাঁড়িপাল্লায় ভোট চান। বেরিবাদ, বেরিবাদ, ফেরিবাদ, ফেরিঘাট, কুতুবদিয়া ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই বেরিবাদ ফেরিঘাট সবারই দরকার। আপনার রাজনৈতিক আদর্শ ভাই যাই করেন করেন, বুটের ভরে করিয়েন। এখানে আমরা কুতুবদিয়াটা বাঁচাতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।